এমন কথা নিয়ে বলতে চলেছি, একটা দুর্দান্ত কোম্পানি সেমিকন্ডাক্টরে কাজ করে। কোম্পানির ভালো দিক খারাপ দিক সব রয়েছে। কোম্পানির বিজনেসের উপর যদি বলি, কোম্পানি সেমিকন্ডাক্টর শুধু না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কিন্তু কাজ করছে। প্রেজেন্টলি একটা বড় কোম্পানি ইউএসএ মাইলিন ফাউন্ড্রি প্রায় 48 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। কোম্পানি কিন্তু 2700% বেশি 5 বছর রিটার্ন দিয়েছে, অকল্পনীয় রিটার্ন। বহু লোকে এদের ইনভেস্টেড রয়েছে। ফান্ডামেন্টালি আমরা যখন অ্যানালাইসিস করেছিলাম, ফান্ডামেন্টালি আমাদেরকে সব ভালো দেখিয়েছিল এক্সেপ্ট ভ্যালুয়েশন। কোম্পানির সেলস গ্রোথও 5 বছরে দুরন্ত 30%, অ্যাবভ 31% সেলস গ্রোথ রয়ে গেছে। প্রফিট গ্রোথ 50% প্রফিট গ্রোথ রয়েছে। ক্যাশ ফ্লোতের ক্ষেত্রে ক্যাশ ফ্লোতে দেখতে পেয়েছি আমরা 9 কোটি থেকে 50 কোটি এসছে, 50 থেকে 100 কোটির উপরে চলে গেছে ক্যাশ। অর্থাৎ গোটা বিজনেসটার মধ্যে প্রচুর ক্যাশের আমদানি হচ্ছে এবং ক্যাশগুলো ম্যাক্সিমামটা আসছে ক্লায়েন্ট, স্যাটিসফাইড ক্লায়েন্টের তরফ থেকে। কোম্পানিটা সেমিকন্ডাক্টরের ডাইরেক্টলি নয়, কিন্তু ইনডাইরেক্টলি কাজ করে চলছে। সেমিকন্ডাক্টর ডিজাইন লেভেলের কাজকর্মগুলো করা, এর সঙ্গে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে, পিভিডি, সিভিডি, ইটেক এগুলোর উপরে কাজ করছে। এছাড়া কম্পিউটার ডিজাইনিংয়ের উপরে দাঁড়িয়ে থেকে টোটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। ডেটা সেন্টারের উপরেও কিছু কাজ করছে। বেসিক্যালি এদের যে মূল লক্ষ্য আইস্যাম মানে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন যেটা রয়েছে তাকে নিয়ে কাজ করছে এবং রিলেটেড এরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টার তার উপরেও রয়েছে। কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি, পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে। সব কিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ or your advisor. Past noted cannot guarantee future performance. দেখুন ডিটেলসে। দারুণ একটা কোম্পানি নিয়ে কথা বলবো। কোম্পানিটি খুব প্যানিকড হয়ে পড়েছে অনেকের, কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু 5 বছরের রিটার্ন একটা দুরন্ত রিটার্ন দিয়েছে, মানে 2000%-এর বেশি, মানে এক্স্যাক্ট ফিগার হচ্ছে 2700%, মানে 5 ইয়ার্সের রিটার্ন হচ্ছে 2700%। 1 বছরে দিয়ে দিয়েছে 100%। মানে যেটা নর্মালি কি হয়, একটা কোম্পানি 1 বছরে যে রিটার্ন দিচ্ছে সেই রিটার্নটা কিন্তু অন্যান্য কোনো কোম্পানি 5 বছরে দেয়। এইটা একটা বড় ব্যাপার। এবারে প্রশ্ন হচ্ছে যে কোম্পানিটা এখন কেন পড়ছে বা সিচুয়েশন এই মুহূর্তে কী রয়েছে, কোম্পানির ডিটেলস। সেমিকন্ডাক্টর বলছেন, তাহলে সেমিকন্ডাক্টর কী ব্যাপার রয়েছে, সেমিকন্ডাক্টর কীভাবে কাজ করছে, কোন কোন কোম্পানিকে অ্যাকোয়ার করেছে, ভবিষ্যৎ কী রয়েছে, এখন কি এন্ট্রি করার সিচুয়েশন রয়েছে কিনা, ভ্যালুয়েশন কী রয়েছে কিনা, হাজারটা প্রশ্ন। তো সবগুলো প্রশ্নকে নিয়ে ছোটো ভিডিওর মধ্যে একসঙ্গে যতটুকু পারছি তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করছি। প্রথম হচ্ছে আমি কেন সেমিকন্ডাক্টর কথা বলছি কোম্পানি সম্পর্কে। কোম্পানিটা হচ্ছে এএসএম টেকনোলজি। এএসএম টেকনোলজি অনেকে ইনভেস্টেড, অনেকে ইনভেস্ট করবে বলে ভাবছে, আবার অনেকে ভাবছে যে ভ্যালুয়েশনটা কমুক তখন, আবার কেউ কেউ বলছে ভ্যালুয়েশন আর কমবে না, এইসব কোম্পানি কখনো কমে না। তো সেই জন্য এতগুলো প্রশ্নের মধ্যে যে উত্তরটা আসছে খুঁজে, সেটা হচ্ছে এএসএম টেকনোলজি কী কাজ করে। এএসএম টেকনোলজি কাজকর্মগুলোর মধ্যে পড়ছে রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ করছি, ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করছে, ইঞ্জিনিয়ারিং কাজ সেমিকন্ডাক্টরের উপরে কাজ করছে। কোম্পানিটা ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারিং করছে না, কিন্তু ডিজাইন লিঙ্ক যে ম্যানেজমেন্ট যাকে বলা হয় ইআরডিএম, তার উপরে কিন্তু কাজ করছে। কোম্পানিটার যে এমবেডেড সিস্টেম রয়েছে তার উপরে কাজ করছে। কোম্পানিটার পিভিডি, সিভিডি বা ইটেক কিংবা সিএমপি টুলস যেগুলো রয়েছে তার উপরে কাজ করছে। বেসিক্যালি এদের যে থিমটা রয়েছে, যাকে আমি বলবো বিজনেস বলতে যা বোঝায়, এই মুহূর্তে যদি বিজনেসটাকে বলি, বিজনেসটা এই মুহূর্তে রয়েছে এটা এমন একটা সিচুয়েশনে যেখানে কিনা সেমিকন্ডাক্টরের ওপরে এদের কনসেন্ট্রেশন রয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইনিংয়ের ওপরে ব্যাপারটা করছে এবং ডিজাইন রিলেটেড যে লিঙ্কিং সেগুলো করছে। এমবেডেড টেকনোলজি, একটা হার্ডওয়্যারের মধ্যে যে সিস্টেম তৈরি করা, ডিজাইন এর মধ্যে লিঙ্কিংগুলো করা, তার জন্য যে কোডিং তৈরি করা, সমস্ত কিছু করছে কিন্তু এই কোম্পানিটা। এবং দ্বিতীয় ঘটনা যেটা, সেটা হচ্ছে কোডিংয়ের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটাও লাগে। সেখানেও একটা নতুন কোম্পানিকে পরে শেষে বলছি, সে কোম্পানিকেও যুক্ত করে এটা একটা আলাদা মাত্রা নিয়ে আসছে। যাই হোক, এখন এই অবস্থা বিজনেসে এইটা কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস মানে এআইকে নিয়ে এসছে, প্লাস ডেটা সেন্টারের ওপরেও কিন্তু কোম্পানিটার একটা জায়গা রয়েছে। এবারে বলবেন যে কীভাবে সম্ভব হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ডিজাইনিংয়ের কাজ তো বহু বছর ধরে করছিল, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, রিসার্চ, ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট এগুলোর উপর কাজ চলছিল। করতে করতে এর মধ্যে সেমিকন্ডাক্টরের ডিজাইনিং পার্টে এরা কাজ শুরু করলো। ডিজাইনিং পার্ট করে গেল 4-5 বছরের উপরে। এর মধ্যে কোম্পানিটা 2000-3000% রিটার্ন দিয়ে দিল, কারণ সেখানে প্রফিটটাও খুব ভালো হতে থাকলো। সেমিকন্ডাক্টরের এক্সপোর্ট শুরু করলো। তারপরে ওর সঙ্গে বছর দেড়েক ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সেমিকন্ডাক্টর যে চিপগুলো লাগে সেই ডিমান্ডের উপর কাজ করতে করতে নিজেরাও এআই ব্যাপারে কাজ শুরু করলো। এবং আমরা তো জানি যে এআইয়ের কাজ হতে হতে আবার
ডেটা সেন্টারও ওর সঙ্গে লিঙ্ক রয়েছে। তো ডেটা সেন্টার সাপোর্ট হিসেবে এরা কিন্তু দেওয়া শুরু করলো। এইভাবেই গোটা ব্যাপারটাকে নিয়ে এরা কাজ করলো, মানে 3টে থিমেই কিন্তু কোম্পানিটা কাজ করছে। বেশ, কোম্পানির যে সমস্ত জায়গায় যেরকম ক্লায়েন্ট রয়েছে, যেরকম আমরা বলতে পারি ইউএসএ, ইন্ডিয়াতে তো এরা রয়েইছে, ইন্ডিয়ার মধ্যে তো কাজ করছে, ইউএসএতে রয়েছে, ইউকেতে রয়েছে, জাপানে রয়েছে এদের কাজ, আরও রয়েছে সিঙ্গাপুরে এদের কাজ রয়েছে। এই ধরনের জায়গাতে এদের কিন্তু কাজ রয়ে গেছে। তাহলে এইরকম পরিস্থিতিতে যখন কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে, বিজনেস আমরা দেখতে পারলাম, বিজনেস আমাদেরকে কিন্তু ভালো জায়গায় দেখালো। তো এখন বিজনেস তো বুঝলাম, কিন্তু বিজনেসের পরে যে জিনিসটা বোঝার রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে ফান্ডামেন্টাল কী রয়েছে, ফান্ডামেন্টালে কী বক্তব্য রাখছে। মানে এই মুহূর্তে কোম্পানির বিজনেস তো বোঝার পরে কোম্পানির ক্ষেত্রে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো কী বলছে কোম্পানি সম্পর্কে, যেটা জানানো খুবই জরুরি। কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে এই পার্টটা না জেনে কখনো ইনভেস্ট করা উচিত না। তাহলে প্রথম আসবো কি, প্রথম বলবো এটা একটা স্মল ক্যাপ কোম্পানি মোটামুটি 4500 কোটির এই কোম্পানিটার যদি এই মুহূর্তে প্রাইস টু আর্নিং রেশিও দেখি, সেটা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে, 70-র ওপরে, 71, 72 এরকম রয়েছে এদের প্রাইস টু আর্নিং রেশিও, যেখানে ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে মোটামুটি 29 বা এরকম ধরনের দাঁড়াচ্ছে, 20 এরকম 20-র মধ্যে আছে। তাহলে এই পিতে 71.9 এক্সাক্ট ফিগার। আচ্ছা, এই অবস্থা রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড, সেলস গ্রোথ সবগুলি ভালো জায়গায় দেখাচ্ছে। আমি এরপরে বলবো রেজাল্ট জানা দরকার। প্রোমোটার হোল্ডিংও ভালো জায়গায় রয়েছে। রিটার্ন অন ইকুইটি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি বলি, সেটাও কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেরকম রয়ে গেছে মোটামুটি 27.6, আর রিটার্ন অন ইকুইটি ওদের রয়েছে 26.2 এরকম জায়গা রয়েছে। ডেপ টু ইকুইটি রেশিও রয়েছে 0.42, তার মানে ডেপ টু ইকুইটি রেশিওর দিক থেকেও যদি দেখি সেখানেও কিন্তু 0.42 এরা রয়েছে, 0.42 রয়েছে, এটা পয়েন্ট এটা। তো এটাও ভালো। সেলস গ্রোথ বিগত 5 বছর যদি দেখি, দেখবো যে আমাদের সেলস গ্রোথ লাস্ট 5 ইয়ার্স যদি দেখি, সেখানেও 30.9% রয়েছে সেলস গ্রোথ। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইগুলো ফান্ডামেন্টালি ভালো। এবার আমি একটুখানি রেজাল্টটা বলবো, রেজাল্ট কেমন। 2025-এ 115 কোটি সেলস ছিল, এটা হয়ে গেছে 135 কোটি এবারে মার্চ 2026-এ। আর যদি আমাদের অপারেটিং প্রফিট মার্জিন দেখি, 18% মতো মোটামুটি অপারেটিং প্রফিট মার্জিন রাখছে, যথেষ্ট ভালো। নেট প্রফিট যদি যাই, নেট প্রফিট এখানে দেখাচ্ছে 15 কোটি, যেটা ছিল গত বছরে, এবারে হয়েছে 17 কোটি, আর লাস্ট কোয়ার্টারে হচ্ছে 9 কোটি। এই যে 9 কোটিটা একটুখানি ধাক্কা দিয়েছিল, যে কারণে জন্য কারেকশনটা হচ্ছে, এবার আবার 17 কোটিতে ফিরে এসছে। স্মল ক্যাপ কোম্পানি এই ধরনের ফ্ল্যাকচুয়েশন থাকবে। আর লাস্টে আমি রিস্ক ব্যাপারটাকে নিয়েও বলবো। এবারে আসছে কি, প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও কিনেছে, 57.96 রয়েছে এই মুহূর্তে। আগের কোয়ার্টারের ছিল 57.96, তার আগে ছিল 57.41। মানে যদি ইয়ার অন ইয়ার বেসিসে দেখি, তাহলে দেখব কিছুটা 57.09 ছিল গত বছর, এবারে 57.96 হয়েছে, কিছুটা বাড়িয়েছে। এফআইআই মাত্র 0.23 রয়েছে, ডিআইআই রয়েছে 0.43, আর পাবলিকের কাছে রয়েছে 41.39%। এবারে যেটা বলার সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোতে দেখতে পাচ্ছি আমরা প্রতি বছর প্রফিট অপারেশন কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। গত বছরের তার আগের মার্চ 2024-এ ছিল 9 কোটি টাকা প্রফিট ফ্রম অপারেশন এসেছিল, সেটা মার্চ 2025-এ হলো 51 কোটি টাকা, এবং মার্চ 2026-এ হলো 103 কোটি টাকা। মানে প্রফিটটা, মানে ক্যাশটা আসছে ভালো মাত্রায় কোম্পানির, সেটা তো খুব সুন্দর কথা। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যে ওয়ার্কিং ক্যাপিটালটা কিন্তু নেগেটিভ -22, এটা একটা উইকনেস প্রুফ করছে আমাদেরকে। কিন্তু নেট ক্যাশ ফ্লো যদি বলি, সেখানে 4 কোটি টাকা পজিটিভ দেখাচ্ছে এই বছরে। তাহলে এইগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। একটা জিনিসে মোটামুটি ক্লিয়ার করা গেল যে কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু খারাপ নেই, মানে শুধু উঠছে না। কিন্তু এখানে একটা বড় কিন্তু থাকছে, সেটা হচ্ছে আমাদের যে এক্স্যাক্ট যে পরিমাণে সেলস হচ্ছে, সেলস গ্রোথ, তার তুলনায় প্রফিট গ্রোথ এবং তার তুলনায় যে স্টক প্রাইস, এদের মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকছে। সেলস একটা রয়েছে, একটা হচ্ছে প্রফিট, আমাদের প্রাইসটা জাম্প করছে কতটা। এটার মধ্যে যদি একটা 5 বছরের আমরা একটা কম্প্যারিজন করার চেষ্টা করি, তাহলে দেখতে পারবে যে এই মুহূর্তে সেলস বিগত 5 বছরে আমাদের 31% সেলস গ্রোথ দেখিয়েছে, ভালো কথা। 30.9, 31 ধরে নিচ্ছি, 50% প্রফিট হয়েছে, খুব ভালো কথা, প্রফিটও ভালো হয়েছে। কিন্তু প্রাইস এই 5 বছরে বেড়েছে মোটামুটি 97%। তার মানে আমার এই তুলনায়
আমার কিন্তু অনেকটাই বেশি আছে, মানে 47% কারেকশান হওয়ার জায়গায় রয়েছে। মানে এই মুহূর্তে কোম্পানিটা যে প্রাইসে দাঁড়িয়ে রয়েছে তার থেকে অর্ধেক হয়ে গেলেও কারেক্টেড অ্যামাউন্টটা দাঁড়াবে না। এছাড়াও আমরা পি আমাদেরকে কিন্তু বলছে বারংবার যে এটা ওভারভ্যালুর জায়গায় রয়ে গেছে। তাহলে এইগুলো আমাদেরকে নেগেটিভ, মানে এই মুহূর্তে যদি আমি এর পির কথা বলি, ইন্ডাস্ট্রিজ পি অ্যারাউন্ড রয়েছে 20, তাহলে বোঝা যাচ্ছে তা কতটা বেশি রয়েছে। তাহলে এবার আসবো কি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে ফান্ডামেন্টাল বোঝার পরে, সেটা হচ্ছে এআইকে নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রেজেন্টলি ওর একটা নিউজ এসছে কয়েকদিনের মধ্যে। কোম্পানিটা ইউএসের একটা বড় কোম্পানি রয়েছে, কোম্পানির নাম হচ্ছে ম্যালিন ফাউন্ড্রি। এই ম্যালিন ফাউন্ড্রির মোটামুটি 20% স্টেক অংশ এরা কিন্তু কিনে নিয়েছে মানে মোটামুটি 48 কোটি টাকা দিয়ে 1 বছর ধরে অল্প অল্প করে 4 কোটি করে কিনে পুরোটাকে ওরা 20% মতো অংশ কিনে নিচ্ছে। এখন প্রশ্ন আসছে, ইউএসের এই কোম্পানিটা যে রয়েছে, এই কোম্পানি কাজ করে কিসের ওপরে? এরা একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে এগোচ্ছে এবং নিয়ে এগোচ্ছে মানে এই জায়গাতে বড় মাপের জায়গা। একটা জিনিস লক্ষ্য রাখবেন বন্ধুরা, এটা আমার নিজস্ব কনফিউশনের কথা বলছি। এই যে আইটি কোম্পানিগুলো বা সেমিকন্ডাক্টর বা টেকনোলজি কোম্পানিগুলো একটা কন্ডিশনালভাবে সব ইউএসের কোম্পানি কিন্তু অ্যাকোয়ার করছে, অন্য কোনো কোম্পানি করছে না। তার মানে কি এরকম কোনো কন্ডিশন রয়ে গেছে মার্কেটে? এটা আমার কনফিউশন, এটা আমার প্রশ্নচিহ্ন। যে ইউএসএ তোমাকে যদি টিকতে হয়, যদি এই বাজারে টিকতে হয়, তাহলে তোমাকে ইউএসের কোনো কোম্পানিকে কিনতে হবে, তবেই তুমি মার্কেটে এগোতে পারবে, না হলে হবে না। এইচসিএলকেও দেখলাম বড় কোম্পানি নিল, কম বেশি আইটি কোম্পানিগুলো দেখছি কম বেশি তারা সবাই কিনছে ইউএসএ কোম্পানি, কিন্তু কেন? যাই হোক, এই মুহূর্তে মেলিন ফাউন্ড্রি যে কাজকর্মগুলো করে, এদের কাজ হচ্ছে এআই প্রিডিক্টিভ, মানে একে বলবো আমরা প্রিডিক্টিভ ইন্টেলিজেন্সের উপর কাজ করছে। মানে এরা যেটা হার্ডওয়্যারে কাজ করছিল, সফটওয়্যারের এমবেডেড টেকনোলজি এএসএম বানাতে শুরু করলো, তারপরে এআইতে ঢুকলো। আমি আগেরবারও বলেছি, এআইতে ঢোকার পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে লেভেলের কাজ দরকার সেটার জন্য বড় কোনো কোম্পানিকে নিতে হবে, নাহলে নলেজটা আসবে না। সে কারণের জন্য কিন্তু মেইলিনকে নিল। এবার মেইলিন তো অ্যাকোয়ার হলো। মেইলিন যে টেকনোলজি, স্পেশালি যে প্রিডিক্টিভ জেনারেটিভ এআই, যেরকম প্রিডিক্টিভ কোনো একটা কাজ করার আগে কোম্পানির এই পার্টিকুলার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারটা নিজে থেকে বলে দেবে কত পার্সেন্টের সম্ভাবনা রয়েছে কোম্পানিতে ওই পার্টিকুলার জায়গায় এগোনোর। জাস্ট ফর এক্সাম্পল, কোনো একটা কোম্পানি যদি কোনো একটা মার্কেটের কোনো প্রোডাক্টকে লঞ্চ করতে যায়, সেখানে মার্কেট অ্যানালিসিস করার জন্য একটা টিমকে লাগে। সেই টিমের মধ্যে তারা মার্কেট ঘুরে সার্ভে করে, রিপোর্ট নিয়ে আসে, সেগুলো অ্যানালিসিস করে ফাইনাল যিনি ডেটা অ্যানালিস্ট রয়েছেন তিনি এর রিপোর্টটা বের করে দেন। ঠিক এই জায়গায় এআই পুরো কাজটা করছে, গোটা মার্কেটটা অ্যানালিসিস করছে নিজেই। প্রতিটা জায়গা থেকে, ইন্টারনেট থেকে ডেটাগুলো তুলছে, কোন প্রোডাক্ট ভালো খারাপ, সেগুলোর মধ্যে কোন মার্কেটে কতটা প্রোডাক্ট কাজে লাগতে পারে, এবং সেই অনুযায়ী কোম্পানিকে জানিয়ে দিচ্ছে যে এই প্রোডাক্টটা কিন্তু ভার রয়েছে, অর্থাৎ এই প্রোডাক্টটার ডিমান্ড কিন্তু আসছে, সুতরাং এখনই প্রোডাক্টটা এখানে লঞ্চ করে দাও। তার জন্য এরিয়ায় অন্য কোনো সেম প্রোডাক্ট আছে কিনা সেটা অ্যানালাইসিস করছে, কত পার্সেন্ট লোক, কোন বয়সের লোক সেই প্রোডাক্টটা পছন্দ করছে, এবং প্রোডাক্টের কোয়ালিটি কী দিলে ভালো হবে, অতীতে যদি এই প্রোডাক্টটা থেকে থাকে সেই প্রোডাক্টের তুলনায় কি কি ঘাটতি বা খামতি রয়েছে সেগুলো দেখা। তো এইগুলোকে সব নিয়ে এআই পুরো প্রেডিক্টিভ ব্যাপার তৈরি করে দিচ্ছে, আর এইটাই এএসএমের দরকার। এবার আসছি শেষ জায়গায়, এই যে এএসএম টেকনোলজি, প্রচুর রিস্ক রয়েছে। প্রথম রিস্ক, স্মল ক্যাপ কোম্পানি, ওঠাপড়া রয়েছে। ক্যাশ ফ্লোতে গেলে দেখতে পাবে অপারেশন, মানে প্রফিট অপারেশনটা কিন্তু ক্যাশ কখনো একদম 19 কোটি, কখনো 2 কোটি, কখনো 5 কোটি, আবার কখনো 51 কোটি, তারপরে 101 কোটি, এইরকমভাবে চলছে। মানে টাকাটা যে আসছে সেটা কিন্তু ওই অর্ডারের উপর ডিপেন্ডেন্ট, মানে কনস্ট্যান্টলি একটা ফ্লো আসছে না। অর্ডার ভালো এলো তাই জন্য এলো, অর্ডার নেই রিটার্ন ভালো নেই। রেজাল্ট যেটা এসছে ফ্ল্যাট বলবো না, কিন্তু বিরাট চমকদার কিছু আসেনি রেজাল্ট। অপারেটিং প্রফিট মার্জিন 18% রেখে দেওয়া হয়েছে, এটা ভালো কথা, কিন্তু 18% রয়েছে, সেলস গ্রোথ ভালো রয়েছে, কিন্তু যে পরিমাণে ইনভেস্টাররা বিশ্বাস করে ফেলে যে সেমিকন্ডাক্টরের চিন্তাভাবনা লেগে, তাতে প্রাইসটা 90-এর বেশি উঠে গেছে। 97% দেখাচ্ছে 5 বছরে প্রাইস ইমপ্রুভ করেছে। এই যে এতটা বেড়েছে, এতটা বাড়ার কথা না। এছাড়াও আমাদের ভ্যালুয়েশন দেখতে পাচ্ছি হাই। এই মুহূর্তে নতুন করে কেনার কোনো রকম অ্যাডভাইস ব্যাপারে নেই। যেটা বলার সেটা হচ্ছে যে কোম্পানি একদিক থেকে আমাদেরকে কিন্তু
বেশ কিছু পজিটিভ নিউজ দেখাচ্ছে, নেগেটিভ দেখাচ্ছে। যারা কিনে রেখে যারা হোল্ড করবেন, আর নতুন কেনার ব্যাপার নেই। নতুন করে অ্যাভারেজ করাটা এখনই যাবে না, কারণ কারেকশন হবে মার্কেটে। মার্কেট কারেকশন যত হবে মোটামুটি 15 to 20% কারেকশন অ্যাটলিস্ট কোম্পানি ক্ষেত্রে হবে। তারপরে আমরা এটাকে একটা জায়গায় নিয়ে আসবো। যদি যখন সে অবস্থা হবে আমি সে সময় কিন্তু আবার ভিডিও করে জানিয়ে দেবো। নতুন থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে করেন। পুরনো তো অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে। অসংখ্য ধন্যবাদ।